জেলা সদরের শুরুতেই প্রথমেই নজর রাখতে হচ্ছে আরজি করের দিকে, কেননা আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি মামলার কেস ডায়েরি খতিয়ে দেখে এই নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছে রাজ্যের হাতে থাকা সমস্ত তথ্য এবং নথি সিবিআইকে দিতে হবে। কাল ঠিক সকাল 10টার মধ্যে সিবিআইকে মামলা হস্তান্তর করবার নির্দেশ কলকাতা হাইকোর্টের। আইনজীবী কৌস্তব বাগচি তিনি কি বলছেন শুনুন। আমি যেটা আগেও বলেছিলাম, কোর্ট বিস্ময় প্রকাশ করেছিল ইনভেস্টিগেশনের বেশ কিছু অংশ নিয়ে, এবং 5 দিন হয়ে গেছে, সাবস্ট্যান্সিয়াল প্রগ্রেস অফ ইনভেস্টিগেশন কিছু নেই। এই জায়গা থেকে কোর্ট স্যাটিসফাইড। কোর্ট নিজের অর্ডারে ডক্টর সন্দীপ ঘোষের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন, এবং সেই জায়গা থেকে সন্দীপ ঘোষের ভূমিকার তীব্র সমালোচনা করে কোর্ট গোটা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম স্টেটের সেটাকে ভর্ৎসনা করেছে। সার্বিকভাবে আবারও বলছি, টু ইনস্টিল কনফিডেন্স, যেভাবে স্টেট এজেন্সি হ্যাজ ফেলড টু ক্যারি আউট দি ইনভেস্টিগেশন, সেই জায়গা থেকে কোর্ট সিবিআইকে ইনভেস্টিগেশন করার কথা বলেছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে যে কোর্ট মনিটর ইনভেস্টিগেশন। আদালতের পর্যবেক্ষণে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টে। সকাল থেকেই দেখেছিলাম একাধিক বিষয়কে সামনে রেখে রাজ্যকে ভৎসনা করেছিল কলকাতা হাইকোর্ট। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে দুই প্রতিনিধি। কলকাতা হাইকোর্ট থেকে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা, আরজি কর থেকে রয়েছেন প্রতিনিধি ভাস্কর বসু। প্রথমেই যাব প্রিয়াঙ্কার কাছে। প্রিয়াঙ্কা, সকাল থেকেই দেখেছিলাম একাধিক বিষয়কে সামনে রেখে রাজ্যকে ভৎসনার মুখে পড়তে হয়েছিল, আর এবার ঠিক কোন কোন দিক বিবেচনা করে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে? প্রিয়াঙ্কা। একেবারে পৌলমী, দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সকাল থেকেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের একের পর এক মন্তব্য যথেষ্ট রাজ্যের অগেনস্টে ছিল। সেটা সন্দীপ ঘোষকে নিয়ে হোক অথবা তদন্তের অগ্রগতি সংক্রান্ত বিষয় নিয়েই হোক না কেন, আজকে 2 দফায় মামলার শুনানি হয়। ফার্স্ট হাফে মামলার শুনানি হয়, তারপরে দ্বিতীয় দফা মামলার শুনানি, এবং তৃতীয় দফায় রায়দান হয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। আগামীকাল সকাল 10টার মধ্যে সমস্ত কাগজপত্র, সিসিটিভি ফুটেজ সহ যা যা রয়েছে সমস্ত ডকুমেন্ট সিবিআইকে হ্যান্ড ওভার করার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। এবার ঠিক কী কী বিষয় মাথায় রেখে কলকাতা হাইকোর্টের এমন নির্দেশ উঠে এসছে? কলকাতা হাইকোর্টের স্পষ্ট পর্যবেক্ষণ, তদন্তের অগ্রগতি সেইভাবে হয়নি এমনটাই মনে করছে আদালত। কারণ এই কদিন ধরে যে তদন্ত এগিয়েছে, সেই তদন্তের কোনো অগ্রগতি সেভাবে নজরে আসেনি কলকাতা হাইকোর্টের। এবং কেস ডায়েরি দেখার পর আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে কেস ডায়েরি তলব করা হয়। 1 ঘন্টার মধ্যে, মূলত 1 ঘন্টার মধ্যে কেস ডায়েরি তলব করা হয়েছিল কলকাতা হাইকোর্টে, এবং সেই কেস ডায়েরি রাজ্যের তরফ থেকে জমা দেওয়া হয় এবং কেস ডায়েরি দেখার জন্য সময় চাওয়া হয় আদালতের তরফ থেকে। কেস ডায়েরি দেখার পরেই আদালতের তরফ থেকেই নির্দেশ উঠে এসছে। পাশাপাশি সন্দীপ ঘোষের যে ভূমিকা, সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে মামলাকারী আইনজীবীদের তরফ থেকে। আর আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল, এবং যাকে পরবর্তীকালে বদলি করা হলো রাজ্যের তরফ থেকে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে, সেই সন্দীপ। বেশ প্রিয়াঙ্কা, বারবার একটা প্রশ্ন উঠে এসেছে যে সন্দীপ ঘোষের সাক্ষ্য কেন গ্রহণ করা হয়নি। বারবার এই ইস্যু তুলে রাজ্যকে ভৎসনা করেছে প্রধান বিচারপতি। আমরা একটু আরজি করের দিকে নজর রাখবো। সরাসরি যাবো আমাদের প্রতিনিধি ভাস্কর বসুর কাছে। ভাস্কর, সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট আদালতের পর্যবেক্ষণে। সেক্ষেত্রে আরজি করের পড়ুয়ারা তারা কতখানি আশ্বস্ত হচ্ছে? একদমই, দেখো পৌলমী, সিবিআই তদন্তের যে নির্দেশ, সেই নির্দেশে খুশি আন্দোলনকারীরা, যদিও তারা এটাও বলছেন সিবিআইকে তদন্তভার দেওয়া মানেই ন্যায় বিচার হয়ে যায়, এমনটা নয়। আমার সঙ্গে আরিফ রয়েছেন, অন্যতম প্রতিবাদী। আরিফ, সিবিআইকে তদন্তভার দেওয়া হলো, সিবিআই তদন্ত করবে, কিন্তু ন্যায় বিচার কবে হবে? এই ন্যায় বিচারটা তাড়াতাড়ি কি পাওয়া যাবে এবার মনে হচ্ছে? না, আমরা আমাদের যে ডিমান্ডস ছিল, সেই ডিমান্ডসে এটাই ফার্স্ট পয়েন্ট আছে যে এই যে এনকোয়ারি এবং সিবিআই ইনভেস্টিগেশন তা নয়, যিনি দোষী বা কালপ্রিটস তাকে অ্যারেস্ট করা এবং তাকে ক্যাপিটাল পানিশমেন্ট ইমিডিয়েটলি তার ব্যবস্থা করা, সেটা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে প্রকৃত জাস্টিস বা প্রকৃত যেটা আমরা ন্যায় বিচার চাইছি সেটা পাবো কিনা সেটা আমরা বলতে পারছি না। অবধি পোস্টমর্টেম রিপোর্ট পুলিশের তরফ থেকে তোমাদেরকে দেখানো হয়েছে? পোস্টমর্টেম রিপোর্টস এবং সিসিটিভি ফুটেজ সেগুলো পুলিশের তরফ থেকে আমাদেরকে বলা হয়েছিল। তো আমাদের যে কমিটি তারা রেডি, নাম আমরা পাঠিয়ে দিয়েছি ডেপুটি কমিশনারকে, কিন্তু ওনারা বলেছেন যে যেহেতু ক্যালকাটা হাইকোর্ট সিবিআই ইনভেস্টিগেশন দিয়েছেন, সেজন্য সেখান থেকে যারা আছেন অফিসাররা ফিরে আসলে
6টা 6:30 নাগাদ ওনারা আমাদেরকে এটা দেখাবে। আজকে সন্ধ্যে 6:30 তারা ক্যাম্পাসে এসে ক্যাম্পাসে না, আমাদের রিপ্রেজেন্টেটিভ যে আছে গিয়ে দেখি, লালবাজারে গিয়ে দেখুন। এবং এই মুহূর্তে দেখো, এই মুহূর্তে আর একটা বড় আপডেট, যে দাবি ছিল যে পোস্টমর্টেম রিপোর্ট এবং সিসিটিভি ফুটেজ আন্দোলনকারীদের প্রতিনিধি দলকে দেখাতে হবে, সেই সিসিটিভি ফুটেজ এবং পোস্টমর্টেম রিপোর্ট দেখার জন্য কিন্তু প্রতিনিধি দলকে ডেকে পাঠানো হয়েছে। আজকে সন্ধ্যে 6টা থেকে 6:30-র মধ্যে হয়তো দেখানো হবে লালবাজারে পুলিশের তরফ থেকে পোস্টমর্টেম রিপোর্ট এবং বেশ ভাস্কর, বোঝাই যাচ্ছে একাধিক দাবি দেওয়া ছিল, তাদের মধ্যে অন্যতম ছিল যে সিসিটিভি ফুটেজ এবং পোস্টমর্টম রিপোর্ট সামনে আনতে হবে। সেই অনুযায়ী আজ সন্ধ্যে 6:30 নাগাদ সেই পোস্টমর্টম রিপোর্ট এবং একই সঙ্গে সিসিটিভি ফুটেজ দেখানো হবে, এমনটাও জানানো হচ্ছে। আইনজীবী বিল্লদল ভট্টাচার্য কি বলছেন শুনুন। জিনিসটারই ব্যাকগ্রাউন্ড যেটা পুরোটাই অত্যন্ত সাসপিশিয়াস। অনেক ধোঁয়াশা আছে, অনেক লুজ এন্ডস আছে, যেগুলোকে কভার আপ করার চেষ্টা করা হচ্ছিল। বাচ্চাকে ভোলানোর ললিপপ খাওয়াবার মতো যে আমরা সিবিআই কে ট্রান্সফার করব, কিন্তু 7 দিন পরে করব, 8 দিন পরে করব, মানে যা এভিডেন্স আছে সেগুলোকে সমস্ত হয়তো ডিস্ট্রয় করার চেষ্টা চলছিল। কারণ সিবিআই কে ট্রান্সফার করব যদি বলা হয়ে থাকে, তাহলে আজকে রাজ্যের তরফ থেকে কোর্টের কাছে এই আচরণ দেখা যেত না আর কি। রাজ্য টুথ অ্যান্ড নেল অপোজ করেছে সিবিআই কে ট্রান্সফার করা। তার মানে হচ্ছে যে জিনিসটি বলা হচ্ছিল মানুষের কাছে টিভির মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে যে বার্তা দেওয়া হচ্ছিল যে আমি ট্রান্সফার করতে কোনো আপত্তি নেই, সেই জিনিসটা সম্পূর্ণ রকমের আজকে আর্গুমেন্ট শুনে বোঝা যাচ্ছে যে সেটার কোনো ভিত্তিই ছিল না। সেটা মানুষকে ভুল বোঝানোর জন্য, ভুল পথে চালিত করার জন্য, মানুষকে বোকা বানানোর জন্য এরকম স্টেটমেন্ট করা হচ্ছিল। আইনজীবী ফিরোজ এরুলজির কি প্রতিক্রিয়া শুনুন। আমার তখনই এই কেসে জয় আসবে যখন ফাইনালি সুপ্রিম কোর্টে ওদেরকে, যেই আসামিটা হোক, ফাইনালি সুপ্রিম কোর্টে যখন যাবে আর সুপ্রিম কোর্টটা আফার্ম করবে কি হ্যাঁ এই লোকরাই এরকম একটা, মানে এই ভদ্রমেলের সাথে এরকম করা যায়। তার জন্য আমি যদি প্রসিকিউটর হতাম, আমি প্রসিকিউটর হতে পারবো না, লেকিন আমি যদি প্রসিকিউটর হতাম আই উড হ্যাভ ডেফিনেটলি আস্ক ফর দ্য ডেথ পেনাল্টি। আমি তো ফার্স্ট তুলেছিলাম কি দেয়ার হ্যাজ বিন নো প্রোগ্রেস, আর ওই জন্যই আমি বলেছিলাম কি আপনি 2টোর সময় কেস ডায়েরিটা আনান। ওরা চাইছিল কি একটা রিপোর্ট দেওয়ার, আমি বলেছিলাম রিপোর্টে আপনি কিচ্ছু পাবেন না, আপনাকে কেস ডায়েরি দেখতে হবে, বিকজ দ্য হার্ট অফ এন ইনভেস্টিগেশন হলো কেস ডায়েরি। কেস ডায়েরি দেখেই আপনি বুঝতে পারবেন কি এটা ট্রান্সফার করবেন কি করবেন না। এভরি টাইম এরা এই রিপোর্টে কিচ্ছু থাকে না, মেনটা হলো কেস ডায়েরি। আর যখনই কেস ডায়েরিটা নিয়ে আসা হলো 2টোর সময়, তখন দেখা গেল কি এই কেসে কিচ্ছুই ইনভেস্টিগেশন হয়নি। শোনাচ্ছিলাম মামলাকারীর আইনজীবী ফিরোজ এরুলজি, তিনি স্পষ্ট বলেছেন যে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন যে কেস ডায়েরি খতিয়ে দেখার জন্য, আর তার ভিত্তিতেই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই ঘটনার কড়া ভাষায় নিন্দা করেছেন এবং সিবিআই তদন্তকে স্বাগত জানিয়েছেন। কি বলছেন তিনি শুনুন। এবং গতকাল মমতা ব্যানার্জি গিয়ে সহানুভূতি দেখাতে তো যাননি, সহানুভূতি দেখাতে গেলে শনিবারই যেতেন। একটার পর একটা গৌরিত অপরাধ করেছে মমতা ব্যানার্জি, গতকাল গেছিলেন ম্যানেজ করতে। আমাদের পিটিশনে যে পয়েন্টগুলো ছিল সেই পয়েন্টগুলো কোর্ট 100% অ্যাকসেপ্ট করে নিয়েছে। নট অনলি সিবিআই, কোর্ট মনিটরিং সিবিআই। আমার এখন ফার্স্ট ডিউটি হবে খুব তাড়াতাড়ি সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট করে দেওয়া, যাতে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে কোটি কোটি টাকা খরচ করে পশ্চিমবঙ্গের লোকের কালকেই গিয়ে যাতে স্টে না লাগিয়ে নিতে পারে। আর সিবিআইকেও আমি অনুরোধ করব এবং দাবি করব ইমিডিয়েট কেস নিয়ে এফআইআর করে তারা প্রেসকে জানিয়ে দিক, এফআইআর নম্বর দিয়ে যে তারা কেস নিয়ে নিয়েছে, যাতে আর কোনো এভিডেন্স বিনীত গোয়েল এবং প্রফেসর সন্দীপ দাস ঘোষ এরা ডিস্ট্রয় করতে না পারে। অন্যদিকে আইএমএ সদস্য চিকিৎসক কি জানাচ্ছেন শুনুন। এটা খুবই খুশির ব্যাপার। আমরা চাইছি সিবিআই একটা ট্রান্সপারেন্ট ওয়েতে এটাকে ইয়ে করবে। একটা ডিমান্ড ফুলফিল হলো, আর নেক্সট হলো মানে শুনুন তো, এখানে মানে একটা লজ্জাজনক ব্যাপার হলে সিসিটিভি কেন ছিল না, ডক্টরদের রুম কেন নেই, বাথরুম কেন নেই, ওয়াশ বেসিন কেন নেই, এগুলো একটা ইনফ্রাস্ট্রাকচার হয়ে যাওয়ার পরে ঘটনাটাকে যদি আমরা সামনে বলে আমাদের সিসিটিভি কেন ছিল না, আমরা দেখে নেবো হু ইজ দ্য রেসপন্সিবল ফর দ্যাট, আমাদের রুম কেন ছিল না ডাক্তারদের জন্য, অন ডিউটি ডক্টর কেন সেমিনার রুমে ঘুমোতে হয়, এই জিনিসটা জন্য কাকে নিয়োগ করা হয়েছিল, কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল, প্রিন্সিপাল বলো, এমএসভিপি বলো, যে হু এভার ইজ রেসপন্সিবল ওনাকে কল নিতে হবে।
অভয়কে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ করে খুনের ঘটনা, তাতে তোলপাড় গোটা দেশ। রাজ্য জুড়ে প্রতিবাদের ঢেউ। বিভিন্ন জায়গায় বিভিন্ন মেডিকেল কলেজে প্রতিবাদ করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলনরত চিকিৎসকরা। অন্যদিকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে একইভাবে প্রতিবাদের ঢেউ। কি বলছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের ডিন সন্দীপ সেনগুপ্ত, শুনুন। তদন্ত যিনি করুন, তদন্ত সঠিক পথে হয়ে যারা মেন কালপ্রিট তারা যতদূর তাড়াতাড়ি সম্ভব ধরা পড়ুক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটাই আমাদের ডিমান্ড। এটা সিবিআই করুক, সেটা রাজ্য করুক। এখন তো মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়ে দিয়েছেন সিবিআই তদন্তের দাবি, অনেকেই সেই দাবি জানাচ্ছিলেন। কাজেই আমরা আশা করছি যে সিবিআই সঠিকভাবে তদন্ত করে দ্রুততার সঙ্গে তার রেজাল্ট সামনে নিয়ে আসবে এবং যারা অপরাধী তারা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে।